যে আমিও মুক্তিযোদ্ধার সন্তান। আমিও। তো আমার বাবা সেক্টরে যুদ্ধ করেছেন পাকিস্তান থেকে এসে। তো সিনহা ভাইকে আমি দেখার জন্য, সিনহা ভাই, আমি নর্মালি সবার গায়ে নামাজ পড়ি না, কারণ অপোজিটে আমার অফিস। তো আমি নামাজ পড়তে গেছি যে নামাজ শেষে সিনহা ভাইয়ের সাথে দেখা হবে। স্মৃতিটা আমি বলবো না। সাথে বদ্ধা মানুষ, ধীমান মানুষ আপনারা। মাহবুব ভাইয়ের আমি খুবই ভক্ত, আমি খুবই কৃতজ্ঞ দুজনের কাছেই, এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আপনাদেরকে পেয়েছি। এখানে আপনাদের সামনে কথা বলবার সাহস আমার অতটা নেই। আর আমি মানে যেটুকু সরাসরি বলতে চাই যে দেখুন, আমরা একটা গণতন্ত্রের পথে দাঁড়িয়েছি, গণতন্ত্রের পথে উঠেছি। বাংলাদেশ এটার জন্য, ওই যে শামসুর রহমানের একটা কবিতা আছে যে স্বাধীনতা তোমাকে পাবার জন্যে, তো এই স্বাধীনতা রক্ষার জন্যে, গণতন্ত্র রক্ষার জন্যে, দেশের সার্বভৌমত্বের জন্যে একটু সাউন্ডটা বাড়ায় দেন। যে মুক্তিযুদ্ধের চেতনাটা আমরা সমুন্নত রাখবার জন্য, মানুষের গণতান্ত্রিক এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন থেকে আমরা সংগ্রাম করেছি। ম্যাডাম খালেদা জিয়া আজকে থাকলে আরো আনন্দময় হতো। আপনি জানেন যে উনি কি করেছেন, দুইবার উনি গণতন্ত্রকে কিভাবে পুনরুদ্ধারে ওনাকে উনি নেতৃত্ব দিয়েছেন। 90 বলেন আর 17 বলেন, সন্তানকে হারিয়েছেন, কিন্তু তারা কোনোদিনও বিএনপি নিজেদেরকে গ্লোরিফাই করে না। আমি দুটো জিনিস খুব ক্রিটিক্যালি খেয়াল করেছি। একটা হচ্ছে, কালকেও কিন্তু সংসদ অধিবেশন বসেছে, শোক প্রস্তাব এসেছে। আপনারা খেয়াল করেছেন কি না, আরাফাত রহমান কোকোর নাম কিন্তু শোক প্রস্তাবে আসেনি। এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, খেয়াল করেছেন কিনা। শোক প্রস্তাবে আসেনি, কিন্তু অনেকের নাম এসেছে, হাদির নাম এসেছে, আবরার ফাহাদ। আপনি জানেন যে যখন ওই যে উত্তরার মাইলস্টোন স্কুলে যখন আগুন লাগে, আমরা অনেক পরে জানতে পেরেছি যে বোনটা মারা গেছেন, উনি তারেক রহমানের কাছে। তো জিয়া পরিবার কোনো কিছুই কোনোদিনও গ্লোরিফাই করেন না, তারা ইতিহাসের এখন পার্ট হয়ে গেছে। এবং এবার এসে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ, আমার প্রথম কথা হচ্ছে যে জাতীয় সংসদ নিয়ে আপনারা কথা বলছেন, রাষ্ট্রপতি নিয়ে কথা বলছেন, যুদ্ধাপরাধীদের নিয়ে কথা বলছেন। এখানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিএনপি কতটুকু গণতন্ত্র মনা। এই তারেক রহমান কিন্তু টুঙ্গিপাড়ায় মরহুম শেখ মুজিবুর রহমানের কিন্তু কবর জিয়ারত করেছেন। উনি কিন্তু গতকালকেও ওনার একটা রেফারেন্স দিয়ে কালকে সংসদ শুরু করেছেন, যেটা আব্দুর রশিদ তর্কবাগিস যে সভাপতিত্ব করেছিলেন সেটাকে উনি ইন্ডিকেট করেছেন সংসদে দাঁড়িয়ে। এই সংসদটা জন্য স্যাক্রিফাইসের শেষ নেই, প্রত্যেকের আছে, সাধারণ জনগণের আছে, ক্লাস 3 পড়ুয়া বাচ্চারও আছে, শিশুরও আছে। ছাত্র দলের এক ছেলে মারা গেল, তখন তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। আমি তার করুণ জিনিস জানি। ছাত্র দলের তখন সাংগঠনিক সম্পাদক সাজিদ বাবু, তাকে হাতুড়ি দিয়ে কিভাবে মারা হলো আন্দোলনের মধ্যে, কেউ তাদের নাম নাই না। ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী, যুব দলের, বিএনপির অনেকে মারা গেছেন, কিন্তু আমরা কিন্তু কোনোদিনও গ্লোরিফাই করি না, কারণ আমরা মনে করি, বিএনপি মনে করে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এটাকে সমুন্নত রাখা বিএনপির দায়িত্ব। এবং কালকে অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রথম যে ঘটনা আমি বললাম যে কিভাবে একজন সভাপতিকে দিয়ে সংসদ শুরু হয়, এরপর যেটা মামুন ভাই বললেন যে আসলে দেখুন, যুদ্ধাপরাধীদের নাম ঢোকানো নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে, আমারও ছিল, কিন্তু যখন আমরা গণতন্ত্রের প্রশ্নে কথা বলি তখন বিরোধী দলের চাওয়া পাওয়াকে আমরা দেখি। এবং এইটা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, বীর মানে হাফিজ, বীর বিক্রম হাফিজ সাহেবের মতো মানুষ এটা একসেপ্ট করেছে। কেন করেছে? গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করার জন্য, এবং গণতন্ত্রের ধারা যেন বাংলাদেশে থাকে। তাতে কি হয়? তাতে সাধারণ মানুষ উপকৃত হয়, জবাবদিহিতা থাকে, এগুলো সবাই আমরা জানি। কিন্তু এর মাঝে বিএনপির যে, আপনি আরেকটা কথা বললেন, সংবিধানের কথা বলে বিএনপি। আচ্ছা, সংবিধানের রক্ষক কে? সংবিধান কেন? সংবিধান কাদের জন্য? আমরা তো বলিনি। আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী মরহুম খালেদা জিয়া কিন্তু বলেছেন এই সংবিধান আমরা রাখবো না।
আমরা কিন্তু 31 দফায়ও সেটা বলেছি। আমরা কিন্তু জুলাই সনদেও স্বাক্ষর করেছি। আমরা 8 মাস এই সব 30 তথাকথিত রাজনৈতিক স্বাক্ষর দলের করেছেন কিন্তু শপথ নেননি আবার গণপরিষদের। শপথের কথাই আসছি, এটা মামুন ভাই আরো বলতে ভালো বলতে পারবেন। আমার আইন পেশা যাওয়া আমার এইম ইন লাইফ ছিল, আমার পারিবারিক কারণে যাইতে পারিনি। 3 ইডিয়ট দেখার পরে আমি আমার বড় ভাইকে বললাম, এই দেখুন এই অবস্থা। আমাকে হিসাব বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়েছে। তো আমি আইন অতটা না পারলেও এখন যেহেতু আইনের মানুষ, আমি এই চেষ্টা করছি পড়ার জন্য। মাহবুব ভাইকে দেখলেই মনে হয়, বন্ধু বান্ধবকে দেখলেই মনে হয় যে আমি জীবনে কি লস করেছি। যাই হোক, সংবিধান দেখুন, আপনি সংবিধানকে অবশ্যই ছুঁড়ে ফেলতে পারেন। আপনি যখন একটা বিপ্লব করবেন, পাকিস্তানের সংবিধান তো বাংলাদেশে গৃহীত হয়নি, হয়েছে কি মামুন ভাই? হয়নি। তখন কি হয়েছে? একটা রাজনৈতিক সমঝোতা হয়েছে। তখন কি আমরা পাকিস্তানের নির্বাচন কমিশনার বা পাকিস্তানের প্রাদেশিক পরিষদ বা পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের অধীনে কি আমরা ওথ নিয়েছি? আমরা কি বই কি বলে আপনার যে আমাদের যে এই যে মেহেরপুর কুষ্টিয়ায় যে কি বলে, কি সরকার এটা, সরি, মুজিবনগর সরকার, মুজিবনগর সরকার যখন করেছিলাম সরকার। তখন কি সংবিধান নিয়েছিলাম আমরা? কিন্তু দেখুন, এইটা কিন্তু বিপ্লব ছিল না। বিপ্লব থাকলে তো আমরা তখন একটা রাজনৈতিক সমঝোতায় এসে এটা বিপ্লব হয়ে যাইতো। বিপ্লব হওয়া মানে আপনি তখন আর্মিকেও কাউন্ট করবেন না, কোনো আইনকেই আপনি কাউন্ট করবেন, আপনি সংবিধান তো দূরে থাক, কোনো এসপি ডিসি, স্কুলের শিক্ষক যেগুলো আওয়ামী লীগ দ্বারা নিয়োগ, এগুলোকেও আপনি কাউন্ট করবেন। আপনি বিপ্লবের জন্য আলাদা এজেন্ডা থাকে, বিপ্লবের আলাদা আদর্শ থাকে, বিপ্লবের আলাদা মানে জাতি গঠনের জন্য দীর্ঘদিন যাবৎ একটা সশস্ত্র সংগ্রাম থাকে। আপনি তো কিছুই করেননি। আপনি সংবিধানের অধীনে আপনি আর্মিদের সাথে গেলেন, আপনি প্রেসিডেন্টের কাছে গেলেন, আপনার দলের নেতারা, আমি কালকে জাস্ট একটা ফেসবুকে একটা ছবি শেয়ার করেছি, কোনো কথা বলিনি। সেনা ভাই যদিও একটা সংসদ নিয়ে একটা দারুণ কথা বলেছেন নারীদেরকে নিয়ে, যে নারী সংখ্যা যদি এত হয় তাহলে আমাদের একজন নারী আপনার হুইপ দরকার, যার কাছে নারীরা যেতে পারবে। এটাকে আমি সাপোর্ট করি, এটা দারুণ একটা কনসেপ্ট। হয়তো এই সংসদে না হলেও সামনে হবে, আমরা আশা করি। এটার জনক থাকবে সেনা ভাই, উনি প্রথম এটা নিয়ে এসেছেন। যাই হোক, তো এই ক্ষেত্রে তারা, আপনারা সব করলেন, আপনারা ওই সরকারে গেলেন, আপনারা উপদেষ্টা হলেন, আপনারা ডিসি নিয়োগ করলেন, আপনারা এসপি নিয়োগ করলেন। গতকালকে ওই যে চ্যানেল আয়ের জিল্লু ভাইয়ের একটা স্ট্যাটাসে দেখছিলাম যে এখনো 70% ডিসি এবং 60% এসপি জামাতের। আপনারা এগুলো করলেন, আপনারা পোস্টিং দিলেন, আপনারা সচিবালয় দখল নিলেন, আপনারা বিশ্ববিদ্যালয় দখল নিলেন, পুরো প্রশাসন আপনাদের ভাবসাব এরকম, আপনারা ক্ষমতায় চলে আসলেন। আপনারা স্বাধীনতার ঘোষকের সন্তানকে নিয়ে অকথ্য ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অপরাজয় পাদদেশে যেভাবে অকথ্য ভাষায় কথা বলেছেন, আমি কেন, আমার মনে হয় না কোনো ভদ্র ঘরের সন্তান এসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এটা সাধারণ কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না। মানে এই কিছু করবার পর আপনারা যেভাবে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হলেন, তারপর এসে ওই পুরাতন ধোঁয়াটা আপনারা তুললেন। এই প্রেসিডেন্টের আন্ডার দিয়ে আপনি 133টা অধ্যাদেশ দিলেন, এই প্রেসিডেন্টকে দিয়ে জোর করে কাজ করালেন, জোর করে ধমক দিয়ে, প্রশাসন দিয়ে। আপনাদের গুরু প্রফেসর ডক্টর ইউনুসকে দিয়ে কাজ করালেন। উনি বললেন মাস্টার মাইন্ড আপনারা, আপনাদের সাথে যেভাবে উনি মানে প্রধান, এমনকি প্রধান উপদেষ্টার ঘরের কথা শুধুমাত্র এনসিপিরা জানে। ওই সময় এনসিপির যেসব মানুষরা যে কাজ করেছে, সাগর আপনি চিনেন কি, সাগর, সাইফুর সাগর টকশো করেন, মাহবুব ভাইও ছিলেন, আপনি বোধহয় একদিন, আমরা ছিলাম একসাথে। সাইফুর সাহেব ক্লিয়ারলি স্ট্যাটাস দিয়ে, ফেসবুকে ভিডিও দিয়ে বলেছে 200 কোটি টাকা এই আপনার বর্তমান সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ উনি চেয়েছেন একটা টিভির লাইসেন্সের জন্য। না, আমার মনে হয় মাহফুজ আলমের কথা বলেছে এখানে, চিফ হুইপের কথা, নাহিদ ইসলামের কথা বলেনি। তথ্যমন্ত্রী কে ছিলেন?
ওই তো হলো একই, ওই আসিফ নাহিদ মাহফুজ আলম একই চিন্তা। হ্যাঁ, ঠিক আছে। তো তারা চেয়েছে, তারা যে যে লেভেলে দুর্নীতি করেছেন, আপনারা দেখেছেন যে কুমিল্লার এবং কয়েকটি উপজেলার বরাদ্দ কি ছিল, এলজিআরডি মন্ত্রিত্ব, আপনারা ওনারা একটা ধোয়া তোলেন অ্যাডভোকেট আসাদকে নিয়ে। আমার বিশ্ববিদ্যালয়ে বড় ভাই আমার পাশের রুমে থাকতেন, উনি জাসদ করতেন, এবং উনি ছাত্র জীবনে আমরা দেখেছি যে মেধার যে মেধাবী এবং মোরওভার উনি একটা টেকনিক্যাল পোস্টে ছিলেন। তারপরও কি উনি কিন্তু এটা কিন্তু কোনো অ্যাটর্নি জেনারেল কিন্তু কোনো সরকারি পোস্ট নয়। মাহবুব ভাই আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন এটার, এটা কি রকম পজিশন, এটা কিভাবে কাজ করে, এটা কেন ক্রিয়েট করা হয়েছে, উনি আরো ভালো বলতে পারবেন। এইটাকে নিয়ে ওনারা অনেক কিছু বলেন। ওনারা রাতের অন্ধকারে এসে তখনকার এলজিএডি উপদেষ্টা এসে কফি হাউসে বসে কফি শপে বসে এই এনসিপির নেতাদের সাথে কিভাবে মিটিং করেছেন আমরা সব দেখেছি। আপনারা সব মানলেন, আপনারা নির্বাচনে আসলেন। আচ্ছা, আপনি যদি চুপ্পুকে না মানেন, আপনি এটাকে ত্রয়োদশ জাতীয় সংসদ কেন বলছেন? আপনি নির্বাচনে কেন গেলেন? আপনি এটাকে তাহলে ত্রয়োদশ যখনই বলবেন তখন তো আপনার আগের সবকিছু আপনি মেনে নিলেন। বিএনপি তো সবকিছু মেনে নিয়েছে। কেন মেনে নিয়েছে? শুধু সংবিধানের কারণে না। একটা দেশে যদি সংবিধান না থাকে, বিপ্লবী সরকার নেই, বহিঃশত্রুর আক্রমণ, স্বাধীনতা, সার্বভৌমত্ব কে রক্ষা করবে? ম্যাডাম খালেদা জিয়া কিন্তু এই হসপিটালেই সারা বাংলাদেশকে শান্ত করেছিলেন অসুস্থ অবস্থায়, যখন সরকার দেশে ছিল না। এটার নামই বিএনপি। তারা একটা ধোঁয়া তোলে এখন যে বিএনপি জাতীয় সরকারে আসেনি কেন। বিএনপি তো জাতীয় সরকারে আসবে। বিএনপি তো বলেছিল জাতীয় সরকারের কথা, আপনারা তো শোনেননি। আপনারা তো বিএনপির কথা অবমাননা করে আপনারা নিজেদের মতো করে গুপ্তভাবে আপনারা রাজনীতি করেছেন। এমনকি 28শে অক্টোবরে আমার চোখের সামনে আমার দেখা, আমরা যখন এখানে টিয়ার গ্যাস খাই তখন সরকার ওনাদেরকে কিন্তু সুন্দরভাবে এই গুপ্তদেরকে দিয়ে কিন্তু প্রোগ্রাম করিয়েছে ফকিরাপুলে ওই দিনই, এবং সেখানে টিয়ার গ্যাস তো দূরে থাক, একটা হুইসেল পর্যন্ত বাজেনি। এই হচ্ছে জামাতের রাজনীতি। এরা 47 বলেন 71 বলেন, বারবার তারা ভুল করবে, তারা এসবের মধ্যেই থাকবে। কারণ একটা দলের যখন আদর্শ ঠিক না থাকবে, একটা দলের যখন আপনার মানে ধর্ম নিয়ে বেচাকিনা হবে, একটা দল যখন এখনো যারা ডাইরেক্ট যুদ্ধাপরাধী, তারা কিন্তু এখন পর্যন্ত দেশবাসীর কাছে ক্ষমা চাননি, তারা কিন্তু পাকিস্তানের বিরোধিতা করেছে। এরপর কি তারা মুখে বলে ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, আবার তারা বলে কিন্তু এই 5ই আগস্টের পর একটা আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত একটা মামলা দিয়েছে সারা বাংলাদেশে, কোনো একটা তথ্য কেউ দিতে পারবে? তারা এই আওয়ামী লীগকে পিছিতে টাকা দেওয়ার দল। এই নির্বাচনটা যদি 90 দিনের মধ্যে হতো, হয়তো ঘটনা অন্য কিছু ঘটতো। আমাদের শুভকামনা নতুন সংসদের, বিরোধী দলের সকল সংসদদের। এই মুহূর্তে দেশের অনেক সমস্যা, এই মুহূর্তে দেশের বেকারত্ব 4 কোটি, এই মুহূর্তে দেশের বিদ্যুৎ একটা ন্যাশনাল ইস্যু, এই মুহূর্তে দেশের ডেট সার্ভিসিং, ফরেন ডেট অনেক বেশি, লোকাল ডেট অনেক বেশি, এই মুহূর্তে মানুষের স্বাস্থ্য সেবা নেই। আমি আশা করব আমাদের এই বিরোধী দলের সিটে যারা বসেন সেই সব সংসদ সদস্যদের অনুরোধ করব, তারা একটা ভালো কথা শুনেছিলাম কিন্তু কোনো অ্যাক্টিভিটিস এখনো দেখিনি, যে তারা ছায়া সংসদ হিসেবে কাজ করবেন। ছায়া সংসদের কাজ হচ্ছে সরকারি দলকে সহায়তা করা, ভুলভ্রান্তি ধরিয়ে দেয়া। সরকারি দলকে সহায়তা যদি তারা করতে চান, তার বিভিন্ন পরিকল্পনা দিবে। আমরা যেভাবে স্বাস্থ্যনীতিটা দিয়েছি, তাদের কোনো ক্রিটিসিজম থাকলে তারা আরেকটা স্বাস্থ্যনীতি নিয়ে আমাদের কাছে আসবে। এটাই যদিও রাজনীতি, এটাই গণতন্ত্র। আমাদের সংসদটা যেন হয় সাধারণ মানুষের জন্য, সংসদটা যেন ঝগড়াঝাটির জায়গা না হয়।